KTV Originals. ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই ইউএম আর আমাদের নতুন গিফট পার্টনার এক্সপ্রেশন নোবেলিটিস প্রাইভেট লিমিটেড সঙ্গে স্যাংথাম এক্সপিরিয়েন্স জোন। আমাদের সঙ্গে আজকের আলোচনাতে স্টেডিয়াম বুলেটিনে রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্টেডিয়াম বুলেটিনে আপনাকে স্বাগত। দারুণ উত্তেজনা, তবে প্রথম ম্যাচে কেকেআর হেরে গিয়েছে, কি বলবেন এই ম্যাচ নিয়ে, কেকেআর আরসিবি ম্যাচ নিয়ে? আমি প্রথমে বলতে চাই কেকেআর আরসিবি ম্যাচের আগে অর্পণ ঘোষকে নিয়ে, যার আজকে জন্মদিন, সো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। এবং ঘোষ মানেই সব একরকম হয় না, এই ঘোষের ওয়ালেট দেখা যায়। আমরা কালকে একটা ছোট পার্টির মানে কি বলবো আশা করছি। ডেফিনেটলি 100% হবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তবে সব ঘোষ সমান হয় না, বুঝছেন তো। জয়জ্যোতি ঘোষের ওয়ালেট দেখা যায় না, অর্পণ ঘোষের কিন্তু ওয়ালেট দেখা যায়। আর যে প্রশ্নটাও করলো তার উত্তরে বলি যে একটা ইংলিশে কথা আছে, সোল সার্চিং। হ্যাঁ, কেকেআরকে এখন সেটা করতে হবে, কারণ কেকেআর হয়তো একটা ম্যাচ হেরেছে এবং অনেকেরই মনে হচ্ছে যে একটা ম্যাচ বড় টুর্নামেন্টে হতেই পারে, হতে তো পারেই। কিন্তু যে টিমটা তোমার কাছে ময়দানের ভাষায় মুরগি টিম, যাকে তুমি এতবার এখানে হারিয়েছো, তোমার মাঠে পেয়েছো, তুমি চ্যাম্পিয়ন হয়ে নেমেছো, সেই ম্যাচ তুমি কেন হারবে? এবং তোমার প্রথম দিনই তোমার টিমে এমন কিছু গলদ চোখে পড়ছে যেটা কিভাবে তুমি মেরামত করবে সেটা নিয়ে তোমায় ভাবতে হবে। তুমি তোমার ওপেনিংয়ে কুইন্টিন ডিকক একটা ম্যাচে রান পাননি, আমি ধরে নিলাম একটা ম্যাচে রান পাননি, কিন্তু আবার বলছি এবং বলতে বলতে প্রায় প্রোগ্রামে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি যে কুইন্টিন ডিকক ইডেন গানসে টোটাল রান হচ্ছে এখনও আজকে ওই দিন নিয়ে 28। হতেই পারে কালকে তিনি 3টে দুর্ধর্ষ সেঞ্চুরি করে দিলেন, বাট কুইন্টিন ডিকক কি তোমার সমস্যার উত্তর তুমি ফিল সল্টের জায়গায় তাকিয়ে এনেছো? ফিল সল্টের রানটা করে কথাটা শুনেছো যে কেকেআরে আমার কোনো বন্ধু নেই, তার মানে কতটা রেগে থাকলে একটা মানুষ এই কথাটা বলতে পারে। যে ম্যাচটা তোমার জেতা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কিন্তু একটা হিউজ ইমোশনাল সাপোর্ট আছে। আমরা দেখেছি ইডেন গানসে আরসিবি কোহলি হিউজ ফ্যান বেস, কিন্তু বোলিং অ্যাটাকটা কিন্তু দারুণ কিছু নয়। তুমি তোমার ওইরকম ব্যাটিং লাইন আপ নিয়ে যে তাদের বিরুদ্ধে মাত্র 175 করো তোমার নিজের মাঠে, তাহলে চিন্তা হয় যে যখন তুমি রিয়েল বড় টিমগুলোর সামনে পড়বে তখন কি তোমার আরও প্রবলেম হবে না? কারণ ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে তোমার বোলিংয়ে একটা স্ট্রাইক বোলার শট, গতবার তোমার মিচেল স্টার্ক ছিল, নেই। তুমি তার জায়গায় ভালো কাউকে আনোনি, তুমি এনেছো অনরিক নকিয়াকে দিয়ে কী হবে? তুমি বোলিংয়ে স্পিনিং এনেছো মায়াঙ্ক মার্কন্ডে, তা দিয়ে কী হবে? তোমার তো একটা সলিড বোলার দরকার যে হর্ষিত রানার সঙ্গে যে বিয়ে করবে। আরেকটা কথা মনে রাখতে হবে, তোমার পেছনে গৌতম গম্ভীরও নেই। 3টে মেজর জিনিস নিয়ে আমি শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন বাদই দিলাম, ওই জায়গাটা আমি ধরে নিচ্ছি ভেঙ্কটেশ আয়ার খেলবেন। এই জায়গা থেকে কেকেআর কীভাবে ফেরত আসে সেটা দেখার। পরের ম্যাচটা তুমি ধরো অপেক্ষাকৃত দুর্বল টিম, পরের ম্যাচে রাজস্থান রয়্যালস। আমি এখন রাজস্থান রয়্যালসকে এখন অব্দি যা টুর্নামেন্টের কাগজে কলমে এ টিম ধরছি না, আমি এ টিম বলছি, এ লেভেল বলছি মুম্বাই, দিল্লি, সানরাইজার্স হায়দ্রাবাদ অতি অবশ্যই, মুম্বাই, দিল্লি, সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং আর কে আছে বলো বড় টিমগুলো? চেন্নাইকে আমি তাও দ্বিতীয় স্তরে। আর একটা কোন টিম আমি এক্ষুনি মনে, চারটে টিম একদম কাগজে কলমে একদম এই নতুন অকশন হওয়ার পর খুব ভালো জায়গায় রয়েছে। কেকেআরের প্রবলেম আরেকটা যেটা হয়েছে আনফর্চুনেট, ওটা এলএসজি 4 নম্বর যে টিমের কথা বলছেন, কোনোভাবে সম্ভব সেটা? এলএসজি হতে পারে। আমি বলছি যে কেকেআরের আরেকটা ছোট সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরই মেগা অকশনটা পড়ে গেছে। এটা যদি না হতো তাহলে কিন্তু কেকেআর ওই টিমটা ধরে রাখতে পারতো। মেগা অকশনটা পড়ে যেতে অসুবিধা হলো। আরেকটা হলো যে গম্ভীর চলে গেলেন ইন্ডিয়ান টিমে, কিন্তু সেটা মেগা অকশন পড়লো, বা মেগা অকশনে তুমি ভেঙ্কটেশ আয়ারকে 23 কোটি টাকা দিয়ে কিনলে। আমি এখনও বুঝে পাচ্ছি না, আবার বলছি, মোহাম্মদ শামি যে কেউ, আমরা ডিজিটালে কতগুলো সীমাবদ্ধতা আছে বলে আমরা সব কিছু দেখাতে পারি না, তুমি জানো। তোমাকে বলা মানে মায়ের কাছে মাসির বাড়ি গল্প করছি আমি ডিজিটাল বসকে। কিন্তু মোহাম্মদ শামিকে যারা 9,75,00,000 টাকা অবধি গেছিল, তারা 10 কোটি টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদ কিনে নিল। তুমি নিশ্চেষ্ট হয়ে বসে রইলে কেন? আমি আজকেই কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, সবাই বলছিলেন তারা এইরকম কর্পোরেট দুনিয়ায় কাজ করেন এবং তারা এই ধরনের অকশন বা এর সঙ্গে পরিচিত। তারা বলছিলেন যে যখন একটা প্লেয়ারের জন্য বাজেট হয়
5 কোটি হয়, 3 কোটি হয়, 9 কোটি 75 তো কারোর জন্য বাজেট হতে পারে না। সো তুমি 9 কোটি 75 অব্দি এগিয়ে রইলে, তারপর 10 কোটিতে হঠাৎ তুমি ছেড়ে দিলে কেন? মানে তাহলে তুমি শুরু অব্দি হঠাৎ করে সানরাইজার্স হায়দ্রাবাদকে গিফট দিয়ে দিলে কেন? আজকে মোহাম্মদ শামি তোমার কাছে থাকলে দুটো জিনিস হতো, এক বোলিংটা অনেক বেটার হতো, উইকেট টেকিং, সেকেন্ডলি তুমি পাবলিক সাপোর্টটা অনেক বেশি পেতে। এখন কেকেআরে তো সেই অর্থে নারিন সে তো কোনো স্টারই নেই, রিঙ্কু সিং সেরকম কিন্তু রানের মধ্যে নেই। ইনফ্যাক্ট আমার পরের ম্যাচে আমার তো মনে হয় রাসেলকে আগে নামা উচিত রিঙ্কুর আগে। আমি জানি শাহরুখ খান খুব পছন্দ করেন রিঙ্কু সিংকে, যার জন্য আগের দিনও রিঙ্কু সিংকে ডেকে নিয়েছিলেন। কিন্তু যে রিঙ্কু 2 বছর আগে আমরা দেখেছি তাকে কিন্তু গত বছর দেখিনি, এবছরও এখনো অবধি প্রথম ম্যাচটায় দেখিনি। সো কেকেআর যদি ব্যাটেও রান করে বলটা কি হবে দেখার। আর সেকেন্ড হচ্ছে যে কেকেআরের দুটো ম্যাচই গিফট ম্যাচ ছিল, আরসিবিটা জেতার ম্যাচ এবং তুমি রাজস্থানের সঙ্গে গুয়াহাটি দেখেছো সেটাও জেতার ম্যাচ। অর্থাৎ ড্রটা এত সুন্দর হয়েছিল যে চ্যাম্পিয়ন টিম দুটো ম্যাচ জিতে শুরু করছে। এবার সেকেন্ড ম্যাচ যদি কেকেআর জিততে না পারে তাহলে কিন্তু প্রেশারে পড়ে যাবে, কারণ এরপর বড় বড় টিমের সঙ্গে খেলা। একদমই তাই। তবে যে বিষয়টা অবশ্যই দরকার, গৌতম দা তো চুলচেরা বিশ্লেষণ করলেন, এখন 360 ডিগ্রি বিশ্লেষণ, তার মধ্যেও গৌতম দা দুটো জিনিস একদম ডিরেক্ট জানতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস ম্যাচে আপনি কি ডিককের বদলে গুরবাজকে দেখছেন? ইডেন গার্ডেন্স হলে বলতাম যে হ্যাঁ গুরবাজকে খেলানো উচিত। এখানে হয়তো কুইন্টন ডিকক হয়তো আরেকটা সুযোগ পাবেন খেলার জন্যে। আর আমি চাইবো রাসেল আগে আসুন রিঙ্কুর। রাসেল গত বছর 222 রান করেছেন, 185-এর উপর স্ট্রাইক রেট। তিনি যত বেশি বল তাকে খেলানো যায় তত বেটার। একটা পর্যায়ে গিয়ে আমি জানি না ভেঙ্কটেশ আয়ারকে দিয়ে ওপেন করানোর কথা ভাবতে পারে কেকেআর, কারণ ভেঙ্কটেশ আয়ারকে তোমায় তো বল, তুমি 23 কোটি টাকা দিয়ে একটা প্লেয়ারকে কিনেছো। আমি এখনও বুঝতে পারছি না যে প্লেয়ারটা 23 কোটি টাকা দিয়ে তুমি কিনেছো সে বল করছে না, সে 5 নম্বরে ব্যাট করতে যাচ্ছে, তাহলে কিনেছো কেন? তুমি তো যে প্লেয়ারটা তুমি কাকে সবচেয়ে বেশি টাকা দেবে, যে তোমায় সবচেয়ে বেশি সার্ভিস দেবে, একদমই তাই। তুমি ভিতরে অচিঙ্ক্য রাহানে খেলছেন 3, 4 বা 5-এ ভেঙ্কটেশ আয়ার, এত পিছনে কেন? তাহলে তাকে ওপেন করিয়ে দাও, সবচেয়ে বেশি বল খেলতে দাও তাকে। তুমি তো আর আমি তো বারবার করবো যে 23 কোটি টাকায় তুমি মোহাম্মদ শামি, ফিল সল্ট দুজনকে টোটাল কিনে নিলেও তোমার 1 কোটি টাকা হাতে থেকে যেত। একদমই তাই, একদমই তাই। মানে টিম কিভাবে গোছানো হয়েছে সেই নিয়ে বারংবার প্রশ্ন ওঠেই, এবারে আরও বেশি করে উঠছে, কারণ ফিল সল্টের মতো প্লেয়ারকে না নেওয়া, মোহাম্মদ শামির মতো প্লেয়ারকে না নেওয়া, এবং কিছু যে সমস্ত গৌতমদা যেটা বললেন যে মায়াঙ্ক মার্কান্ডে কিসের জন্য নেওয়া তার কোনো রিজন পাওয়া যাচ্ছে না, যেখানে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের মতো বোলার রয়েছে, সুযোগ শর্মা যাকে কলকাতা ছেড়ে দিয়েছিল সেই ইডেনের মাঠে এসে যেভাবে উইকেট নিল এক কথায় অভাবনীয়, এবং তারপরে ফিল সল্ট প্রাক্তন নাইট যা ইনিংসটা খেলে দিয়েছেন ওখানেই ম্যাচ শেষ করে দিয়েছেন। তবে গৌতমদা একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছা করছে যে কলকাতা ম্যাচটা হেরেছে, কিন্তু বিরাট কোহলির ইনিংসটা নিয়ে কি বলবেন? বিরাট কোহলি কি এবারে কাপ এনে দেবে আরসিবিকে? বিরাট কোহলির আবার বলছি, ইমোশনালি তুমি যদি বলো, আমার মনে হয় ভারতবর্ষের বেশিরভাগ লোক চান যে বিরাট কোহলির হাতে 18তম বছরে 18 নম্বর জার্সির হাতে কাপটা উঠুক। কিন্তু বিরাট কোহলির টিমের বোলিং অ্যাটাক খুব দুর্বল। আমার মনে হয় না এই বোলিং অ্যাটাকে কী করে সানরাইজার্স হায়দ্রাবাদের মতো টিমের সামনে যদি পড়ে, এই বোলিংয়ে কি আটকে রাখতে পারবে? কারণ তুমি দেখো হ্যাজেলউড আগের দিন ইংল্যান্ডসে পরিবেশ ভালো ছিল, তোমার আর আছে ইয়াশ দয়াল আছেন। আমার সামাও আরসিবির বোলিংটা খুব একটা ভালো লাগছে না। ব্যাটিংটা যদি বা বিরাটরা ম্যানেজ করে দেন, টিম ডেভিড আছেন, লিয়াম লিভিংস্টোন আছেন, ফিল সল্ট আছেন, ব্যাটিংটা নিয়ে চিন্তা নেই। আমার সামাও কোথাও মনে হচ্ছে বোলিংটা আরসিবি কতটা বোলিংটা যদি ম্যানেজ করতে পারে তাহলে নিশ্চয়ই তারা কন্টেন্ডার। একদমই তাই, এই আলোচনা অবশ্যই থাকবে। তবে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, এটা আপনারা এক্ষুনি অপেক্ষা করুন, ছোট্ট বিরতির পর ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। আমরা যে আলোচনায় ছিলাম আইপিএল নিয়ে, কেকেআর আরসিবি সেই সঙ্গে তো ছিলই। তবে প্রথম তো আরসিবি নিয়ে আপনি তো বিস্তারিত আলোচনা করলেন, তবে যার কথা জানার জন্য একদম ছটপট করছি বলা যেতে পারে, কালকে মুম্বাই ম্যাচে 3টে উইকেট, কোনো ডোমেস্টিক ম্যাচ নেই, তারপরেও বিঘ্নেশের 3টে উইকেট, কিভাবে এক্সপ্লেন করবেন এই ইয়ং প্রতিভাকে? আমি বলবো যে হলিউড স্লামডগ মিলিয়নিয়ার বলে একটা ছবি করেছিল, তো যেখানে দেখিয়েছিল যে একটা বাচ্চা ছেলের একটা কীভাবে কোটিপতি হয়ে ওঠে জার্নিটা। আইপিএল ইটসেলফ একটা স্লামডগ মিলিয়নিয়ার। মানে আইপিএলে যেসব ঘটনা ঘটে এটাই তো লাইভ সিনেমা, এটাই তো। এই যে ধোনি, এই যে একটা ছেলেকে ধোনি কাঁধে হাত দিয়ে কথা বলছেন, মহেন্দ্র সিং ধোনি কজনকে কাঁধে হাত দিয়ে এভাবে কথা বলেছেন, কারণ তিনি দেখেছেন যে বাহাতির স্পিনারটা 3টে উইকেট নিয়েছে। আমি 3টে উইকেট দেখছিলাম, একটা শিবম ডুবে, একটা ঋতুরাজ গায়কোয়াড়, একটা দীপক হুডা, 3টে ফ্রন্টলাইন ব্যাটসম্যান, এমন নয় যে টেলেন্ডারের উইকেট নিয়েছে।
এবং মহেন্দ্র সিং ধোনি নিশ্চয়ই ড্রেসিং রুমে বসে হি ওয়াজ ইমপ্রেসড, আদারওয়াইজ ধোনি আলাদা করে ডেকে কানে মুখ এনে কথা বলছেন, এর চেয়ে মানে এই ছেলেটির জীবনে গোটাটা সিনেমা, যে একেবারে যে ছেলেটা কেরালার টিমে চান্স পায় না, এই শশী থারুর ক্রিকেট এত কথা বলেন কেরালার বিভিন্ন লোককে নিয়ে, এই ছেলেটি তো সমস্ত ক্যালকুলেশনকে আপসেট করে দিয়েছে। আমি পরশুদিন IM বিজয়নের সঙ্গে কিছুক্ষণ ছিলাম এবং এই কিছুটা কথা হচ্ছিল, বিজয়ন তো করে কেউ কেরালাতেই কেউ বোধহয় নাম জানে না তাকে। মুম্বাই ইন্ডিয়ান্সের স্কাউটিংটা এত ভালো, মুম্বাই ইন্ডিয়ান্সে যদি তুমি স্কাউটিং দেখো, তারা বের করেছে জসপ্রীত বুমরাকে, ঠিক বের করেছে হার্দিক পান্ডিয়াকে, বের করলে এই ছেলেটাকে, এবং অবিশ্বাস্য এখন সবাই একে নেবে, বোর্ডের টুর্নামেন্টে ছেলেটা খেলবে, ছেলেটাকে নিয়ে আরও ইয়ে হবে, কিন্তু এইগুলো ভাবার মতো যে স্কাউটিংটা এত ভালো, এবং এটা থেকে সবার শেখা উচিত, CAB'রও শেখা উচিত যে স্কাউটিং কীভাবে, KKR'ের তো আমি বাদই দিচ্ছি, যে শেখা উচিত। যে আমি বলতে পারি যে কে বলতে পারে যে মালদার প্রত্যন্ত গ্রামে একটা ছেলে লুকিয়ে নেই যে হয়তো এত ভালো বল করে, কিন্তু কে দেখবে তাকে, কে গেছে? এটাই মুম্বাই ইন্ডিয়ান্সের কৃতিত্ব। তারা দেশের বিভিন্ন জায়গায় এই টুর্নামেন্টগুলোকে স্কাউট পাঠিয়ে প্লেয়ার তোলে। অসাধারণ, মানে ভিগনেসকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, যেভাবে পারফরমেন্স করছে মহেন্দ্র সিং ধোনি, যেভাবে এগিয়ে আসছেন, আমার মনে হয় যে এই 4 নম্বর জার্সি কিন্তু ভবিষ্যতে মানে ভারতীয় ক্রিকেটে একটা উজ্জ্বল নক্ষত্র তুলেছে, এটা নিয়ে কোনো ডাউটই নেই। তবে এই আলোচনা তো চলছেই, তবে পিছন থেকে মহেন্দ্র সিং ধোনির ছবিটা থাকলে তাকে নিয়ে কিছু বলবো না, এটা সাধারণত হতেই পারে না। এবং অসাধারণ কালকে একটা স্ট্যাম্পিং, এবং একটা স্ট্যাট দেখিনি প্রথমে, তারপরে আলোচনায় আসছি গৌতম দা। স্ট্যাটটা হচ্ছে টপ 5 স্টাম্পিং যেটা, তার মধ্যে 4টেই হচ্ছে মহেন্দ্র সিং ধোনির। সেই স্ট্যাটটা একবার দেখি। এই স্ট্যাট 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের কিমো পলকে 0.08 সেকেন্ড আউট করেছিলেন ধোনি, ওটা সবচেয়ে দ্রুততম। সেকেন্ড হচ্ছে 0.09 সেকেন্ড স্ট্যাম্পিং ক্যাপ্টেন কুলির ক্ষিপ্রতার বলি অস্ট্রেলিয়ার মিচেল মার্টস, এটা 2012 সালের একটি ঘটনা। আর কি আছে দেখিনি, পরের স্লাইডে আছে। ধোনি নয়, এবার 3 নম্বরে যিনি রয়েছেন বেন কক্স, ইংল্যান্ডের ঘরোয়া T20 প্রতিযোগিতায় পায়ে লেগে উইকেট লাগে 0.1 সেকেন্ড। তারপরেরটা রয়েছে 0.1 সেকেন্ডে উইকেট ভেঙে দিয়েছিলেন ধোনি। আবার ধোনি IPL 2023 ফাইনাল স্ট্যাম্পিং করে আউট করেছিলেন শুভমান গিলকে। লাস্ট যেটা গতকাল ঘটেছে সেটা হচ্ছে 0.12 সেকেন্ডে সূর্যকুমার যাদবকে তিনি স্ট্যাম্পিং করেছেন। মানে ভাবা যায় না, 43 ইয়ার্স ওল্ড। কি বলবেন ধোনির এই মানে স্ট্যাম্পিং নিয়ে? আমি কিছু ভাষা পাচ্ছি না, কিছু ফিকশন, মানে এটা যে সত্যি হতে পারে। আমি তো 43 বছর বয়সে ধোনি, আমায় যদি তুমি ম্যাচের আগে জিজ্ঞেস করতে ধোনির সম্ভাবনা কতটা, আমি বলতে খুব খারাপ। ঠিক, একটা লোক 43 বছর বয়সে এরম স্টাম্পিং করতে পারে, জাস্ট অবিশ্বাস্য। মানে ধোনি নিজেই বোধহয় নিজের ব্যাকরণ বই তৈরি করেন। এবং আমার জাস্ট মনে পড়লো কালকে এই স্টাম্পিংটা দেখে, আজ থেকে বছর 7 আগে কপিল দেবের কাছে আমি গ্র্যান্ড হোটেলে গিয়েছিলাম অন্য একটা ইন্টারভিউ নিতে। এবার ওই ইন্টারভিউটা শেষ হয়ে যাওয়ার পর মজা করে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভারতের সর্বকালের সেরা 11 কি হতে পারে। এই বলতে বলতে কথা বলতে কপিল দেব, উইকেট কিপারের জায়গায় কপিল দেব বলেন ধোনি। আমি কি বলছেন ধোনি? আপনি কিরমানির সঙ্গে এত খেলেছেন, আমাদের সেই সময় বিশ্ব ক্রিকেটে ছিল কট রডনি মার্শ, বোল্ড ডেনিস লিলি, আর কট সৈয়দ কিরমানি, বোল্ড বাই কপিল দেব। এরকম একটা, আপনি কিরমানিকে ভুলে গেলেন? তখন উনি বললেন যে ধোনি না ক্যাচই প্রায় ফেলে না, ধোনি খুব সেফ। আমি কি বলছেন আপনি, কিরমানিকে এ করে? তখন উনি বললেন যে চন্দ্রশেখরের নাম্বার আছে, দেবো আমি, কেন? একটা ফোন লাগাও, ফোন লাগিয়ে জিজ্ঞেস করো তো, এই যে কথা তুমি বলছো সেফ কিরমানি কটা ক্যাচ পড়েছে। কপিল দেবের এত বন্ধু সৈয়দ কিরমানি, সেই কপিল দেব বলছেন যে তার দেখা ভারতের সর্বকালের সেরা দলে কিপার হবেন মহেন্দ্র সিং ধোনি। সবচেয়ে বেশি আর কি বলবো। একদমই তাই। তবে আবার একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভি জয়েন এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, ধোনির গল্পটা অসাধারণ বলছিলেন, আমাদের ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে বলে পুরোটা শোনার, যদি পুরো গল্পটা একটু দর্শকদের জন্য বলেন। না, এটাই বলছি যে মহেন্দ্র সিং ধোনিকে কপিল দেব অব্দি মনে করেন তার হিরো। এমনি বিভিন্ন সময় বলেছেন মাই হিরো, কিন্তু যখন বলেছেন মাই হিরো তখন আমি ভাবিনি যে ভারতের সর্বকালের সেরা কিপার হিসেবে তার দেখা তিনি বেছে নেবেন মহেন্দ্র সিং ধোনিকে, কিরমানিকে বাদ দিয়ে। সো ধোনির, এবং ধোনির সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে ধোনি নেটে কিপিং করেন। আমি পৃথিবীর কোনো কিপার দেখিনি যে লোকটা নেট প্র্যাকটিসে কিপিংয়ে প্র্যাকটিস করে না, ম্যাচে গিয়ে এরকম কিপিং করে। ধোনিকে ফ্রিক, প্রকৃতির আপন নিয়মে উৎপন্ন,
অবিশ্বাস্য এক পেশাদার, এছাড়া কিছু ব্যাখ্যা করার উপায় নেই। সত্যি তাই, ধোনিকে নিয়ে ব্যাখ্যা করার কোনো জায়গা নেই, ধোনি এরকমই। তবে বিস্ময় বালক, তাকে ভুলে গেলে চলবে না। যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে 3টি উইকেট নিয়েছেন, তাকে নিয়ে আমাদের আলোচনা চলছে। আরও একটু বিষয় জানতে চাইবো গৌতমদার কাছ থেকে। তবে তারপরে বিস্ময় বালকের পর কিন্তু বিস্ময়ভাবে ফিরে আসা, যেটাকে বলে কামব্যাক, ঈশান কিষানকে নিয়ে জানতে চাইবো। প্রথমে বলবো যে এই যে বোলিং দেখলেন, ভবিষ্যতে তো স্টার হচ্ছে, আপনার কি মনে হয়? না, আমি এক্ষুনি স্টার হচ্ছে বলবো না, কারণ একটা আব্দুল কাদিরের কথা ছিল, ব্যাটসম্যান প্রথমে জানে না যে এ আমাকে আঘাত করতে পারে। ঠিক। জেনে যাওয়ার পর তারা কিন্তু অনেক সতর্ক হয়ে যাবে। রিয়েল পরীক্ষাটা শুরু হবে এই সেকেন্ড ম্যাচ থেকে। ব্যাটসম্যান তোমায় সমীহ করে খেলবে। যখন তারা তোমাকে বিরুদ্ধে বেপরোয়া শট নেবে না, সেই সময় তোমায় ব্যাটসম্যানকে আউট করতে হবে। সো সেকেন্ড মানে একটা রেকগনিশনের স্টেজটা পেরিয়ে গেলেন, এবার কিন্তু সেটা থেকে নেক্সট স্টেপটা ছেলেটি শুরু হলো। বাট আমি বলবো যে যদি পারেন বা না পারেন, এই যে ঘটনাটা, ইটস একটা অটো ড্রাইভারের ছেলে, তাকে কেউ জানে না চেনে না, সে প্রথম ম্যাচে 3 উইকেট নিয়ে নিল এল ক্লাসিকোতে। একদমই এই অবিশ্বাস্য, মানে এটাই হয়তো আধুনিক ভারতবর্ষ। একদমই তাই। মানে আর মুম্বাই ইন্ডিয়ান্সের স্কাউটিং নিয়ে বারবার বলছি, কোনো প্রশ্নই উঠবে না। গৌতম তাই বলেন। গৌতম, তবে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য মানে ভারতীয় দলের দরজা কি আবারও ঈশান কিষানের জন্য খুলতে চলেছে এই ইনিংসের পর? জানি না, ঈশান কিষান আমার দারুণ লেগেছে, 45 বলে 100। আর এসআরআইচ তো মানে এবার টুর্নামেন্টে বলা ছিল দুটো জিনিস দেখা হবে। এক, কোনো টিম 300 করতে পারবে কিনা। 2, কেউ কোনো প্লেয়ার ডাবল সেঞ্চুরি করতে পারবেন কিনা। এখন অব্দি আইপিএলের সর্বোচ্চ রান ক্রিস গেলের 175, কেউ পেরোতে পারেনি। আর সবচেয়ে 300 রানের গন্ডি পেরোতে পারবে কিনা। কালকে তো যেভাবে খেলা হচ্ছিল আমার যে 300 হয়ে যায়। এবং ঈশান কিষান একটা দুর্দান্ত কাহিনী, যাকে ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য ছেড়ে ফেলা হয়েছিল। ঝাড়খণ্ডের প্লেয়ার, বলা হতো সেকেন্ড ধোনি, উনি বলতেন আমি সেকেন্ড ধোনি নই, আমি প্রথম ঈশান কিষান। কিন্তু এবং অনেক প্রেশার ছিল, সেখান থেকে কোনো কারোর সাহায্য পাননি। সেখান থেকে যেভাবে কামব্যাকটা কালকে করলেন, দুর্দান্ত। এবং একটা সবচেয়ে ইন্টারেস্ট, আমার বক্তব্য হচ্ছে আমাদের সবার মধ্যে একটা ঈশান কিষান লুকিয়ে আছে। আমরা সবাই কোনো না কোনো সময় অফিসের বসের দ্বারা, কেউ ব্যাংকের ম্যানেজারের দ্বারা, কেউ হয়তো হাইকোর্টে তার সিনিয়রের দ্বারা, সবসময় অনেক সময় তারা খারাপ ব্যবহার পেয়েছে, তাদের ঠেলে দেওয়া হয়েছে পেছনে। কিন্তু কি করে প্রত্যাঘাত করতে হয় কোনো কথা না বলে, শুধু পারফরমেন্স। ঈশান কিষান কিন্তু একটাও কথা বলেনি। এত কিছু যখন ঘটছিল, তার উপর দিয়ে রোলার কোস্টার চলছিল, ব্যাটটাই জবাব দিয়ে দিল। এটা আমাদের সবার কাহিনী। একদমই তাই। মানে ভারতীয় দলে আবার ঈশান কিষান ফিরলে সেটা অবাক হওয়ার মতো থাকবে না, কারণ এই রকম ইনিংসের পর কোনো ক্রিকেটারকে বোধহয় বসিয়ে রাখাটা ঠিক হবে না। তবে এটা ফার্স্ট ম্যাচ, এখন অনেকগুলো ম্যাচ খেলতে হবে। ঈশান কিষানের পারফরমেন্স এখানে বিচার্য অবশ্যই। তবে অবাক হওয়ার থাকবে না যদি আবার ভারতীয় দলে ঈশান কিষানের নামটা দেখা যায়। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম 3টে প্লেয়ার ভাবতে পারছো? অভিষেক শর্মা, ট্রাভিস হেড, তারপরে ঈশান কিষান। বোলাররা সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের আগের দিন বোলাররা প্রার্থনা একদম 4-এ নীতিশ রেড্ডি, 5-এ হেনরিক ক্লাসেন। ভাবা যাচ্ছে না। একদম ঠিক বলেছো, একদম ভাবা যাচ্ছে। আর বোলিংয়ে যদি দেখেন মোহাম্মদ শামি, আর ওদিকে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। কি বলবেন, এই টিম নিয়ে কিছু বলার নেই। যাই হোক, তবে এই আলোচনা চলবে। তবে আবারও একটা সময় হয়ে গিয়েছে ছোট্ট বিরতির, ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভি জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। তবে আপনারা যেটার জন্য অপেক্ষা করে থাকেন যে এবারের কুইজ কন্টেস্টে কি হয়েছে, গতকালের যে কুইজ কন্টেস্ট ছিল তার উইনার তো বলবোই, তার আগে উত্তরটা বলে দিই। উত্তরটা আপনারা অনেকেই দিয়েছেন, কিন্তু লটারির মাধ্যমে লাকি ড্রতে যে পেয়েছে তার নামটা বলছি। কিশোর ঘোষ মধ্যমগ্রাম থেকে তিনি জিতেছেন। আর উত্তরটা হচ্ছে জাহির খান। আইপিএলের প্রথম ওভার তো সবাই জানি, দ্বিতীয় ওভার কে করেছিল, উত্তরটা জাহির খান। অনেকে আপনারা সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু জিতেছেন কিশোর ঘোষ মধ্যমগ্রাম থেকে। তাকে অনেক অনেক শুভেচ্ছা। গৌতমদা, আজকে তো গতকালের যা হয়েছে সেটা বলে দিলাম, কিন্তু 24শে মার্চ কি প্রশ্ন থাকছে স্টেডিয়াম বোর্ডিংয়ের দর্শকদের জন্য? আমি একটা মজার প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে যে জীবনে মাত্র একবারই শাহরুখ খানকে নেমন্তন্ন করে কেউ, সেই নেমন্তন্নে যিনি আমন্ত্রণ কর্তা, তিনি 1.5 ঘন্টা অনুপস্থিত ছিলেন। জীবনে একবারই ঘটেছে। সে আমন্ত্রণকর্তার নাম বিজয় মালিয়া। কারণ আরসিবি ম্যাচটা হেরে গিয়েছিল আইপিএল উদ্বোধন ম্যাচে। শাহরুখ খান গিয়ে দেখেন যে সেখানে কেউ নেই। ইনফ্যাক্ট আমি আরও বলতে পারছি, বিকজ আমিও গিয়েছিলাম সেখানে। আমাদের নিয়ে যাওয়া ছিল। শাহরুখ খান আমাকে এবং একজন কলকাতার সাংবাদিককে বলেন, আমরা নিমন্ত্রিত ছিলাম না, শাহরুখ বলেন চলো আজকে আনন্দের দিনে চলো। তো আমরা গিয়ে দেখি যে, এবার সবচেয়ে ইন্টারেস্টিং যে শাহরুখ গিয়ে দেখেন যে তাকে যারা নিমন্ত্রণ তারাই নেই, কারণ তারা তখন ড্রেসিং রুমে গন্ডগোল করছে নিজেদের মধ্যে। তো আমি জানতে চাই যে এই যে বেঙ্গালুরুতে যেখানে এই ঘটনাটা ঘটেছিল,
সে বেঙ্গালুরুর জায়গাটা কি, কোথায় হয়েছিল এই পার্টিটা, এটা নিয়ে লেখালেখি হয়েছিল। বেঙ্গালুরুর ভেন্যুটা কোথায় ছিল? একদমই তাই, একটা দারুণ প্রশ্ন গৌতমদার কাছ থেকে। সেই প্রশ্নের যত তাড়াতাড়ি উত্তর দিতে পারবেন খুব একদম মানে উপহারের গোড়ায় পৌঁছে যাবেন। আমাদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হচ্ছে, যে দিচ্ছে আমাদের গিফট পার্টনার, একবার বলে দিচ্ছি, এক্সপ্রেশন নভেলিটিস প্রাইভেট লিমিটেড, স্যামসাম এক্সপিরিয়েন্স জোন, তারা আমাদের গিফট পার্টনার। অসাধারণ পুরস্কার দিচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যারা পেয়ে গিয়েছেন ইতিমধ্যে তারা অত্যন্ত আনন্দিত। তবে আবারও আলোচনায় ফিরে আসছি। গৌতম, তো যেটা আলোচনা হচ্ছে বিস্ময় বালককে নিয়ে, বিস্ময় বালককে নিয়ে আর কি মনে হয় আপনার, যে এটার ভবিষ্যৎ কি এই বিঘ্নেশের? না, ভবিষ্যৎ কি বলে আবার বলছি যে পরের ম্যাচ থেকে রিয়েল পরীক্ষা শুরু হবে। প্রথম ম্যাচে পরীক্ষা হয়নি, প্রথম ম্যাচে কোনো এক্সপেকটেশন ছিল না, কেউ তাকায়নি। এবার প্রত্যেকটা মুভমেন্ট জরিপ করা হবে, প্রেশার মধ্যে পড়বেন, তার বাবা মার কাছে লোক চলে যাবে, ইন্টারভিউ শুরু হবে। আসল প্রেশার শুরু হবে এখন। এই প্রেশারে কি করতে পারেন সেটা দেখার। কিন্তু ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে, বা ভারতবর্ষের ক্রিকেট স্ট্রাকচার দেখিয়ে দিয়েছে, যে একটা অনামী, অজানা, অপরিচিত অটোওয়ালার ছেলেকেও একদম পাদপ্রদীপের আলোকে যে আনা যায়। সুতরাং বিঘ্নেশ, ওর কাজটা এখনও শুরু হয়নি, বা জাস্ট শুরু হয়েছে। ভারতের ক্রিকেট স্ট্রাকচারের কাজ হয়ে গেছে। একদমই তাই, ভারতীয় ক্রিকেট স্ট্রাকচারের কাজ হয়ে গিয়েছে। কারণ বলতেই হবে, যখনই প্রতিভা খুঁজে আনার বিষয় আসে তখন একজনের নাম সবার প্রথমে আসে। না, আমি কিন্তু এবার একটা কথা বলতে চাই। আমি ইডেন প্রসঙ্গে একটু ফিরছি। ইডেনে সেদিন যে পুলিশি ব্যবস্থা ছিল, আমি এত খারাপ পুলিশি ব্যবস্থা কোনোদিন দেখিনি। সেদিন ক্লাব হাউস, ঋতুপর্ণ পাখিরা তো সে বেচারি লকআপে রয়েছে। আমার শুধু বক্তব্য, আমি জানতে চাই যে ঋতুপর্ণ পাখিরা যদি লকআপে থাকে, তাহলে যে পুলিশ কর্মীরা ওই অঞ্চলটা পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের কি হয়েছে? আমাদের সবার জানার অধিকার আছে তারা কি করছিলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ছেলেটি তো লকআপে। যারা, ওই ছেলেটি বিরাট কোহলির প্রচন্ড ফ্যান, আমি স্বীকার করি যে ভুল হতে পারে, কিন্তু ভুল হয়েছে, সে ছেলেটি ঢুকেছে লকআপে। আর কি শাস্তি তাকে দেওয়া হবে? সে তো যা হওয়ার হয়ে গেছে। একটা রাত্রির লকআপে থেকেছে, তার বাড়ির সবাই করেছেন, কোনো প্রমাণিত যে সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসেনি। সে তার দেবতাকে দেখতে বারবার বলেছে যে ভগবানকে দর্শন। ওখানে পুলিশ কি করছিল? পুলিশ কি করছিল? ক্লাব হাউসের দিকে 6টা গেটে আমরা যখন মাঠে ঢুকি স্টেডিয়াম বুলেটিন শো করে, মানে আমি এরম কোনোদিন কোনো ইয়েতে ঢুকিনি। একটা মনে হলো সমুদ্রের ঢেউয়ের মধ্যে সেদিন হাত পা ভেঙে যেতে পারতো। টেলিগ্রাফের স্পোর্টস এডিটর ছিলেন ইন্দ্রনীল ব্যানার্জি, পুলিশ ধাক্কা মেরে সরিয়ে দিল। তিনি বলতে চাইছিলেন যে মিডিয়ার লোককে কাজে যেতে দিন, কারণ খেলাটা তখন শাহরুখ খান নেমে পড়বেন, 6টা 10 শ্রেয়া ঘোষাল চলে আসবেন। এবং আমি বলছি ম্যাচ শুরু হয়েছে 8টার সময়, আমি এই ঘটনাটা বলছি 6:05। সেই সময়টা বন্যার মতো ভিড়, কোনো চেকিং নেই, ধাক্কা ধুক্কি দড়ি, মানে এটা ঘটছে সুভদ্র ক্লাব হাউসে। বেরোনোর সময় কার পার্কিং একটা লোক নেই, শুধু ওই নীলরঙা কিছু ভলান্টিয়ার্স, সিভিক ভলান্টিয়ার্স যাদের আমরা শিখে গেছি আরজিকরের পর থেকে, একটা লোক নেই। সো আমি জানি না যে পুলিশ এত বছর এত সুদক্ষভাবে ইনফ্লুয়েন্স নিয়ন্ত্রণ করে, কলকাতা পুলিশের মধ্যে কেউ করতে পারে না। সেদিন তাদের কি ঘটেছিল? আর ওই পাখিরা ছেলেটাকে লকআপে রেখে কি হবে? ওই ছেলেটি তো দেখিয়ে দিয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা কত ঠুনকো ছিল, তাদের আগে লকআপে ভরা হোক। ঠিক কথা, একদমই তাই। তবে গৌতম দা, সময় খুব আমাদের কম, দুটো প্রশ্ন একদম করতেই হচ্ছে। সেটা কি হচ্ছে, প্রতিভার খোঁজ যখন ওঠে সৌরভের নাম প্রথমে আসে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যেভাবে তিনি ইন্ডিয়ান ক্রিকেটকে সার্ভ করেছেন, সৌরভকে কি এবার দিল্লির ডাগআউটে দেখা যেতে পারে? না, দেখার আমি যতদূর জানি সৌরভ লন্ডনে আজকে রাত্রিরে বোধহয় উড়ে যাচ্ছেন। আজকে সোমবার, তো আজকে রাত্রিরে লন্ডন উড়ে যাওয়ার কথা। তুমি যদি মুখ্যমন্ত্রীর কোনো অনুষ্ঠানে সৌরভকে দেখো তাহলে আশ্চর্য হবে না। লন্ডনে হয়তো কোনো কর্মসূচি থাকতে পারেন, কিন্তু সেটার জন্য না, মুখ্যমন্ত্রীর সঙ্গে যাওয়ার জন্য নয়। সৌরভ এবারে পুরুষদের টিমের সঙ্গে যুক্ত নেই। কেভিন পিটারসন থাকবেন সৌরভের ভূমিকায়, যেটা গত বছর সৌরভ আর রিকি পন্টিং ছিলেন। সৌরভ মহিলাদের টিমের দায়িত্বে। আবার যখন জিএমআর থেকে আবার যখন ফেরত আসবে সৌরভ, যাদের রিপ্রেজেন্ট করেন তাদের, তখন তুমি সেটা ফেরত পাবে। জিএমআর যতক্ষণ আছেন, দিল্লি টিমটা দুটো স্পন্সর নিয়ন্ত্রণ করে। সো জিএমআর যতক্ষণ থাকে ততক্ষণ সৌরভ থাকবেন না। দিল্লির টিমটা কিন্তু ভালো হয়েছে। অক্ষর প্যাটেল আছেন, ফ্রেজার ম্যাকগার্ক গত বছর যিনি 234 স্ট্রাইক রেটে রান করেছিলেন। আমি দেখার জন্য আগ্রহে তাকিয়ে আছি যে ফ্রেজার ম্যাকগার্ক কিরম খেলেন। একদমই শেষের দিকে এসে গিয়েছি। তবে একটা বিষয় অবশ্যই আমরা স্টেডিয়াম বুলেটিনের পক্ষ থেকে জানাবো, যে দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ইকবাল। কারণ ম্যাচ চলাকালীন তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, 2বার হার্ট অ্যাটাক হয়েছে বলে হাসপাতাল থেকে খবর পাওয়া গিয়েছে। গৌতমদা যদি কিছু বলেন। আমি বলবো যে এটা এত বেশি হচ্ছে ইদানিং। আমি পরশুদিনই শুনলাম আমার এক বন্ধু স্ত্রী, তার 52 বছর বয়স,
খুব সামান্য সুগার, বর্ডার লাইন ছিল, হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছেন, রাতারাতি ম্যাসিভ হার্ট অ্যাটাক। এরকম 3টে ঘটনা আমি সাম্প্রতিককালে শুনলাম। আমি আমাদের দর্শকদের সবাইকে বলছি, অনেকে বলছিলেন, আজকে একজন বলছিলেন যে 45 থেকে 55 এজটা নাকি ভীষণ সাসেপ্টেবল, স্পেশালি মহিলাদের, পুরুষদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। এমন এটা বারবার করে বিভিন্ন জায়গায় হচ্ছে। তামিম ইকবালের, তুমি ভেবে দেখো যে তামিম ইকবাল রেগুলার নিয়মের মধ্যে থাকা, অনুশাসনে থাকা, প্র্যাকটিস করা একজন মানুষ, তারই হচ্ছে। সো আমার মনে হয় আমাদের সবারই সতর্ক হওয়ার সময় হচ্ছে। একদমই তাই। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা চাইবো। তবে আজকে স্টেডিয়াম বুলেটিন এখানে শেষ করতে হচ্ছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।